2 জানুয়ারি শুক্রবার। ক্যালেন্ডারের পাতায় দিনটি সাধারণ ছুটির দিন হলেও বাংলাদেশের রাজনীতির জন্য এটি ছিল এক ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার, বিশেষ করে জামায়াতে ইসলামীর জন্য। সারা দেশ থেকে যে খবরগুলো আসছে তা কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার অংশ মনে হচ্ছে না। মনে হচ্ছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রশাসন এক ঠান্ডা মাথার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে। কক্সবাজারের বাগখ্যাত সাবেক এমপি হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল। গাইবান্ধার সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মাজেদুর রহমান বাতিল। কুমিল্লার মুরাদনগরের জনপ্রিয় মুখ ইউসুফ সোহেল বাতিল। কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালেহি বাতিল। কারণ কি? কারো মামলায় জটিলতা, কেউ শিক্ষক, কারো হলফনামায় দাড়ি কমার ভুল, আবার কেউ নাকি দ্বৈত নাগরিক। অথচ একই সময়ে একই দেশে একই আইনের অধীনে বিএনপির ঋণখেলাপি প্রার্থীরাও দিব্যি বৈধতা পেয়ে যাচ্ছেন। প্রশাসনের এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী আচরণ দেখে আজ একটি ভয়ঙ্কর প্রশ্ন জাগছে। নির্বাচন কি আদৌ হবে, নাকি 2006 সালের মতো কোনো গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে দেশ? আজ আমরা জামায়াত নেতৃত্বের নীরবতা, জোটের জগাখিচুড়ি এবং ইন্টারিম সরকারের গেম প্ল্যান উন্মোচন করব। আসুন একটা কেস স্টাডি করি। গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসন, এটি জামায়াতের দুর্ভেদ্য ঘাঁটি। এখানে জামাত বহুবার জিতেছে। এখানকার প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছেন কারণ তিনি এমপিওভুক্ত কলেজে শিক্ষকতা করেন। অথচ তিনি তো পদত্যাগ করেই নির্বাচনে এসেছেন বা আসবেন, এটাই নিয়ম। সামান্য অজুহাতে এমন একজন হেভিওয়েট প্রার্থীকে বাদ দেওয়া হলো। কক্সবাজার 2 আসন, মহেশখালী কুতুবদিয়ার মানুষ যাকে এক নামে চেনে, সেই হামিদুর রহমান আজাদের মনোনয়ন প্রথমে স্থগিত এবং পরে বাতিল করা হলো মামলা সংক্রান্ত জটিলতায়। মজার ব্যাপার হলো সেই মামলাটি করেছিল আওয়ামী লীগ সরকার। তৎকালীন সময়ে নিজামী সাইদি মুজাহিদদের বিচার নিয়ে ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য রাখাটা নাকি ছিল তার অপরাধ। অথচ এই মামলাগুলোর রাজনৈতিক, যা সবারই জানা। এই হামিদুর রহমান আজাদ এমন একজন মানুষ, এমন জনপ্রিয় মানুষ, যিনি 2008 সালেও এমপি হয়েছিলেন, যে নির্বাচনে জামাত সারা দেশে সিট পেয়েছিল মাত্র 2টি। কুমিল্লা 3 তথা মুরাদনগর, ইউসুফ সোহেলের হলফনামায় তথ্য অপূর্ণ থাকার অভিযোগ। এই ইউসুফ সোহেল ছিলেন মুরাদনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনিও এখানে ভাইচাল প্রার্থী এবং জেতার মতো সক্ষমতা তার আছে। কুড়িগ্রাম 3-এ সালেহির বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। এখন মুদ্রার উল্টো পিঠটা দেখুন। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাপির অভিযোগ ছিল। ব্যাংক রিপোর্ট খারাপ থাকার পরও তার মনোনয়ন কি বাতিল হয়েছে? হ্যাঁ, হয়েছিল, কিন্তু মাত্র 10 মিনিটের ব্যবধানে তা টিকে গেছে। সেটিকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন সেখানকার প্রার্থী এনসিপির হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরও আমাদের একজন প্রার্থী মানে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বহাল রাখা হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি। তিনি এই তথ্যটি গোপন করেছেন এবং হাইকোর্টের আদেশও গোপন করেছেন। এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে। নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে, যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে, কিন্তু তারপরও করা হয়নি। শুধু তাই নয়, বিএনপির অনেক প্রার্থীর বড় বড় আইনি সমস্যা থাকার পরও রিটার্নিং কর্মকর্তারা উদারতা দেখিয়েছেন, আর জামাতের বেলায় তারা জিরো টলারেন্স। মিডিয়াতেও দেখুন কি গেম চলছে। জামাতের প্রার্থী বাতিল হওয়া মানেই ব্রেকিং নিউজ, হাইলাইট, আর অন্য দলের অপরাধগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এখান থেকে মেসেজ ক্লিয়ার, প্রশাসন নির্বাচনের দিনেও একই বায়াসড আচরণ করবে। তারা একটি পক্ষের হয়ে কাজ করবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি প্রশাসন নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিক্রিয়া। মাঠ যখন জ্বলছে, প্রার্থীরা যখন রিটার্নিং অফিসারের দুয়ারে দুয়ারে ঘুরছেন, তখন কেন্দ্রীয় নেতারা কি করছেন? ওনারা এসি রুমে বসে ইনডোর প্রোগ্রাম করছেন, টিভিতে তাত্ত্বিক ইন্টারভিউ দিচ্ছেন, বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না যে দেশে কোনো ক্রাইসিস চলছে। জামাত আমির একা কি সবকিছু করতে পারবেন? তার সাধ্যে কি এত কিছু কুলাবে? তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন, তারা কি করছেন? প্রশাসনের এই নগ্ন পক্ষপাতিত্বের বিরুদ্ধে কোনো প্রেস ব্রিফিং নেই, নির্বাচন কমিশনের সামনে কোনো অবস্থান নেই, কোনো আলটিমেটাম নেই। নেতারা হয়তো ভাবছেন আপিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু যে ডিসি আজ আপনাকে রিজেক্ট করলো, সেই ডিসির বস মানে সচিবরা কি আপিলে আপনাকে ফুলের মালা দেবে?
সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছিল, নেতারা কি আদৌ সেটাকে কাজে লাগাতে চান, নাকি ভদ্রলোকের রাজনীতি করতে গিয়ে মাঠের কর্মীদের রক্তক্ষরণ তারা দেখতে পাচ্ছেন না? এই গা ছাড়া ভাব দেখে মনে হচ্ছে হয় তারা অতি আত্মবিশ্বাসী, নয়তো তারা জানেনই না যে তাদের পায়ের তলা থেকে ধীরে 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 মাটি সরে যাচ্ছে। এবার আসি জোটের নাটকে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামাত হুট করে এনসিপি আর এবি পার্টিকে তাদের জোটে সাথে নিল। ভালো কথা, কিন্তু এর ইম্প্যাক্ট কি, এর প্রভাব কি? জামাতের কর্মীরা গত ১.৫ বছর, এমনকি গত ১২ মাস রাত দিন খেটে যে আসনগুলো গুছিয়ে এনেছিল, গত ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে যে আসনগুলো তারা গুছিয়ে এনেছিল, হুট করে কেন্দ্র থেকে নির্দেশ এলো প্রত্যাহার করুন। সে আসনগুলো ছেড়ে দেওয়া হলো এনসিপির এমন সব প্রার্থীকে যাদের এলাকায় কেউ চেনে না, অনভিজ্ঞ, অপরিচিত মুখ। মানে ইচ্ছাকৃতভাবেই এনসিপিকে দেয়া ৩০টা আসন বিএনপির হাতে তুলে দেওয়া। ফলাফল, এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন দল ছাড়ছেন, পদত্যাগ করে তারা জামাতকে গালি দিচ্ছেন। এবি পার্টি প্রকাশ্যে বলছে এখনো নাকি জোটই হয়নি। পার্টির সভাপতি মঞ্জুর, সে কি দম্ভক্তি, শুনুন তিনি কি বলেন। আমাদেরকে সহযোগিতা করা তো ওনাদেরই নৈতিক দায়িত্ব। আমি তো ওনার কাছে খুঁজুম না, না অবশ্যই নাম্বার 1। এই ভিডিওতে এবি পার্টির মঞ্জু সাহেবকে খুব অহমিকার সাথে 2টা কথা বলতে শোনা গেছে। 1, জামাতের দায়িত্ব তাকে হেল্প করা, জামাতেরই নাকি ঠেকা পড়ছে তাকে হেল্প করতে হবে। 2, জামাত ভুল করেছে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে, কারণ তাদের সাথে নাকি সমঝোতা হওয়ার আগেই জামাত তার প্রার্থিতা প্রত্যাহার করে ফেলেছে। এখন তাদের আপনাকে হেল্প করা ছাড়া কোনো উপায় নেই। খুব দম্ভ করেই এসব কথা বললেন মঞ্জু। অথচ এই লোকটার জন্য, এই ফালতু লোকটার জন্য লিয়াকত আলী ভূঁইয়ার মতো জনপ্রিয় এক নেতাকে কোরবানি দেওয়া হলো, যিনি ফেনীর যে আসনটাকে মঞ্জুকে দেওয়া হয়েছে, ফেনী 2-এ, সেখানে নিশ্চিত তার জয় হতো। এখন জামাতের সামনে উপায় 2টা। 1, নতুন করে আবার এমন ভুল না করা, এখনো অনেক সময় আছে। সুন্দর করে বললে বলদামি না করা। 2, মঞ্জুকে কোনো হেল্প না করা। এদিকে ইসলামী আন্দোলন তো ব্যাপক সার্কাস দেখাচ্ছে। তারা জামায়াতের সেক্রেটারির আসনেও প্রার্থী দিয়ে রেখেছে। মিয়া গোলাম পরওয়ারের আসনে তারা প্রার্থী দিয়েছে, খুলনা 5-এ প্রার্থী দিয়েছে। যাদের জন্য জামাত নিজের ঘর খালি করলো, তারাই এখন জামাতকে বাস দিচ্ছে। অথচ জামাত নেতারা হাসি মুখে সব মেনে নিচ্ছেন। এই সমন্বয়হীনতার কারণ কি? কেন পরীক্ষিত কর্মীদের বসিয়ে দিয়ে অপরিচিতদের কাঁধে চড়াতে হলো? আজ সেই শরিকরাও নেই, জামাতের প্রার্থিতাও বাতিল। আমও গেল, ছালাও গেল। পরিস্থিতি দেখে ইতিহাসের একটা কালো অধ্যায় মনে পড়ে যাচ্ছে। 2006 সাল, সেবারও নির্বাচন বানচাল করার জন্য হুট করে হুসেইন মোহাম্মদ এরশাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল। সেই একটা ঘটনা পুরো নির্বাচনের মোহর ঘুরিয়ে দিয়েছিল এবং দেশে 1-11 এসেছিল, তথা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার চলে এসেছিল। আজ 2026 সালে এসে আমরা কি একই চিত্রনাট্য দেখছি না? হামিদুর রহমান আজাদ বা মাজেদুর রহমানের মতো হেভিওয়েটদের বাতিল করা সেই ষড়যন্ত্রের অংশ কি নয়? জামাতকে কর্নার করা, তাদের প্রার্থীদের বাদ দেওয়া, এগুলো কি জামাতকে রাস্তায় নামানোর উস্কানি নয়? নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, হাসি মুখ বন্ধ করুন, দেয়ালে লিখন পড়ুন। প্রশাসন আপনাদের সাথে ফেয়ার প্লে করছে না। আপনারা যদি ভাবেন আপিলে সব ফিরে পাবেন, তবে বোকার স্বর্গে বাস করছেন। এখনই যদি সমন্বিত উদ্যোগ না নেন, জোর দাবি না জানান এবং কর্মীদের পাশে না দাঁড়ান, তবে এই নির্বাচন আপনাদের জন্য এক বড় বিপর্যয় বয়ে আনবে। হামিদুর রহমান আজাদ কিংবা মাজেদুর রহমানরা শুধু ব্যক্তি নন, তারা এক একটি প্রতিষ্ঠানের মতো। তাদের হারিয়ে ফেললে সংসদে কথা বলার মতো লোক থাকবে না, প্রজ্ঞাবান লোক থাকবে না। সময় খুবই কম, সার্কাস বন্ধ করুন, রাজনীতি করুন। চরমোনায় জোট করতে না চাইলে তাদেরকে খেদিয়ে দিন। এসব নাটক দেখার কোনো সময় এখন নাই। ইলেকশনে আছে মাত্র 40 দিন। এখন এই 40 দিনে যদি খেলা ঘুরাতে না পারেন, তাহলে নিজেদের 40 খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দয়া করে নিজেদের সাজানো গোছানো মাছ এভাবে অন্যের হাতে তুলে দিবেন না। এমন সুযোগ আর আসবে না। জামায়াতের দাড়িপাল্লার এমন জোয়ার আর কখনোই আসবে না। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন